প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, নিরাপদে আছো। আমি ভালো আছি। আমি সবুজ মণ্ডল, সহকারী শিক্ষক, বাগডাঙ্গা দহকলা মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর। আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার থেকে টেন্সের উপর আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামারের টেন্স নিয়ে আমি এর আগে আরো 3টি ক্লাস নিয়েছি। আজ হচ্ছে 4th ক্লাস। তো গত 3টি ক্লাসে আমি টেন্স কি, টেন্সের প্রকারভেদ, প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ বা রূপ আছে, পাস্ট টেন্সের যে 4টি ভাগ বা রূপ আছে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে আজ আমাদের আলোচনার কি বিষয় হতে পারে সেটা তোমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছ। তো আজকের আলোচনা শেষে তোমরা কি জানতে পারবে চলো একটু দেখে নিই। Learning outcome, শিখন ফল। You will be able to describe about the structures of various types of future tense. বিভিন্ন প্রকার ফিউচার টেন্সের গঠনগুলো সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ছবিটিতে দেখি কি আছে। ছবিটি হচ্ছে যত ধরনের টেন্স আছে সব টেন্স মিলে একটা টেবিল। এই টেবিলে টেন্স রয়েছে প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ রয়েছে, পাস্ট টেন্সের 4টি ভাগ রয়েছে এবং ফিউচার টেন্সেরও 4টি ভাগ রয়েছে। আমরা অলরেডি গত ক্লাসগুলোতে টেন্সের প্রকারভেদ, টেন্স কি, টেন্সের প্রকারভেদ এটা নিয়ে আলোচনা করেছি। প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ আছে এটা নিয়েও আলোচনা করেছি। পাস্ট টেন্স সম্পর্কেও আলোচনা করেছি। তাহলে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ফিউচার টেন্সের এই যে 4টে রূপ আছে, এই 4টে রূপ সম্পর্কে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা শুরু করি। ফিউচার ইনডেফিনিট টেন্স, যেটাকে সিম্পল ফিউচার টেন্সও বলা হয়। The tense which denotes an action will be happen in future is called future indefinite tense. অর্থাৎ যে টেন্স ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে বোঝায় তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলে। বাংলা ক্রিয়ার শেষে দেব বা ইত্যাদি থাকে, তাহলে এর স্ট্রাকচারটা কি হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে শ্যাল বা উইলের একটা বসে, তারপরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম বসে এবং সবশেষে অবজেক্ট বা এক্সটেনশন বসে। যেমন I shall write a letter, they will finish their work, he will go to market. শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো, স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, আই হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইলের একটা বসবে, এখানে শ্যাল বসেছে, তারপরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম, রাইট হচ্ছে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম, সেটা বসেছে এবং সবশেষে অবজেক্ট বা এক্সটেনশন বলবে, এ লেটার অবজেক্ট বসেছে। দ্বিতীয় সেন্টেন্সে আমরা লক্ষ্য করি, দে হচ্ছে সাবজেক্ট, শ্যাল উইলের উইল বসেছে, প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম ফিনিশ আছে, দিয়ার অর অবজেক্ট বসেছে। তৃতীয় সেন্টেন্সে সাবজেক্ট হি, তারপরে উইল, তারপরে গো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, টু মার্কেট এটা হচ্ছে এক্সটেনশন নট অবজেক্ট। আই শ্যাল রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখব। দে উইল ফিনিশ দেয়ার ওয়ার্ক, তারা তাদের কাজটি শেষ করবে। হি উইল গো টু মার্কেট, তারা বাজারে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এখন নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আগের সেন্টেন্সগুলোতে যেরকম দেখেছি এখানেও ঠিক তদ্রুপ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্ট, শ্যাল বা উইলের একটা, প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন এটা থাকলে নেগেটিভ করার সময় সাবজেক্ট বসবে, তারপরে শ্যাল বা উইল যেটা থাকুক তারপরে একটা নট বসবে, তারপরে প্রিন্সিপাল ভার্ব থেকে বাকি যে অংশগুলো আছে সেগুলো বসে যাবে। তাহলে আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, যেমন আই শ্যাল নট রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখব না। হি উইল নট ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করবে না। তাহলে কি হলো? শ্যাল বা উইল যে অক্সিলারি ভার্ব আছে, এই শ্যাল বা উইলের পরে একটা নট,
এটা যোগ করে দিলেই নেগেটিভ হয়ে যাবে, আর কোনো পরিবর্তন নেই। আর যেখানে যা আছে সেখানে তাই থাকবে, শুধুমাত্র শেয়াল বা উইল যে অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্বের পরেই একটা নট বসিয়ে দিলে আমাদের নেগেটিভ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, যে অক্সিলারি ভার্বটি আছে ফিউচার ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে যে শেয়াল বা উইল থাকে সেটা বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম থেকে শেষ পর্যন্ত বসবে, এবং সব শেষে যে একটা জিজ্ঞাসা চিহ্ন বসবে। যেমন শ্যাল আই রাইট এ লেটার, উইল হি ফিনিশ দ্য ওয়ার্ক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করি প্রথম সেন্টেন্স শ্যাল আই রাইট এ লেটার, আমি কি সিরি লিখবো, এখানে প্রথমে শ্যাল আছে, তারপরে সাবজেক্ট আই আছে, তার প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম রাইট, এবং বাকি অংশ লেটার, এক সবচেয়ে শেষে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। উইল হি ফিনিশ দ্য ওয়ার্ক, সে কি কাজটি শেষ করবে। এখানেও ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে স্ট্রাকচার রয়েছে সেটা যথাযথভাবে ফলো করা হয়েছে। যেমন প্রথমে উইল আছে, তারপর সাবজেক্ট হি আছে, তারপর প্রিন্সিপাল ভার্ব ফিনিশ, তারপর দি ওয়ার্ক, এবং সবশেষে জিজ্ঞাসা চিহ্ন, নোট অফ ইন্টারোগেশন। তবে এখানে উল্লেখ্য ফিউচার টেন্সে ফার্স্ট পারসনের পর শ্যাল বসে এবং সেকেন্ড ও থার্ড পারসনের পর উইল বসে। তো শিক্ষার্থী বন্ধুরা, ফিউচার ইনডেফিনিট টেন্স মোটামুটি আলোচনা করা হলো। এরপরে আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, the tense which denotes that an action is thought to be going on in the future is called future continuous tense, অর্থাৎ যে টেন্স ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বোঝায় তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলা হয়। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, হতে থাকবে বা চলতে থাকবে এরূপ বোঝাইলে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার কি হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বি বা উইল বি, তারপরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। যেমন আই শ্যাল বি প্রিপেয়ারিং বাই লেসন, আমি আমার পড়া তৈরি করতে থাকবো। হি উইল বি ইটিং রাইস, সে ভাত খেতে থাকবে। প্রথম সেন্টেন্সে আই শ্যাল বি প্রিপেয়ারিং মাই লেসন, স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট আছে, তারপরে শ্যাল বি বা উইল বির শ্যাল বি আছে, তারপরে প্রিন্সিপাল ভার্ব প্রিপেয়ার এর সাথে আইএনজি যুক্ত হয়ে প্রিপেয়ারিং আছে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন মাই লেসন আছে। সুতরাং এখানে স্ট্রাকচারটি যথাযথভাবে প্রয়োগ করা হয়েছে। অনুরূপভাবে দ্বিতীয় সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপরে উইল বি, তারপরে ইটিং, তারপরে রাইস। এবার আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার কি হবে একটু দেখি। প্রথমে সাবজেক্ট হবে, তারপরে শ্যাল নট বি বা উইল নট বি, তারপরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে শ্যাল বি বা উইল বি এর জায়গায় নেগেটিভ সেন্টেন্সে হবে শ্যাল নট বি বা উইল নট বি। এছাড়া আর সব একই আছে। চলো আমরা উদাহরণ দেখি। যেমন আই শ্যাল নট বি প্রিপেয়ারিং মাই লেসন, আমি আমার পড়া তৈরি করতে থাকবো না। হি উইল নট বি ইটিং রাইস, সে ভাত খেতে থাকবে না। স্ট্রাকচার অনুযায়ী প্রথম সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট আই আছে, তারপরে শ্যাল নট বি আছে, তারপরে প্রিপেয়ারের সাথে আইএনজি যুক্ত প্রিপেয়ারিং আছে, তারপরে মাই লেসন অবজেক্ট বা এক্সটেনশনের জায়গায় আছে। একইভাবে দ্বিতীয় সেন্টেন্সে হি সাবজেক্ট উইল নট বি আছে, ইটিং আছে, রাইস আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হয়। প্রথমে শ্যাল বা উইল যে একটা বলবে, তারপরে সাবজেক্ট,
তারপরে বি, তারপরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, তারপরে বাকি অংশ প্লাস শেষে জিজ্ঞাসা চিহ্ন। যেমন শ্যাল আই বি প্রিপেয়ারিং মাই লেসন, উইল হি বি ইটিং রাইস। এখানে প্রথমে শ্যাল উইলের শ্যাল আছে, তারপর সাবজেক্ট আই আছে, তারপরে বি আছে, তারপরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি অর্থাৎ প্রিপেয়ারের সঙ্গে আইএনজি যুক্ত প্রিপেয়ারিং আছে, তারপরে বাকি অংশ মাই লেসন আছে এবং সবশেষে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। ঠিক একইভাবে দ্বিতীয় সেন্টেন্সে প্রথমে উইল আছে, তারপরে সাবজেক্ট হি আছে, তারপরে বি আছে, তারপরে ইটের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে ইটিং আছে এবং পরে রাইস আছে, আর সবশেষে জিজ্ঞাসা চিহ্ন আছে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা এই যে স্ট্রাকচারগুলো আছে, এই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে এবং আরও পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তাহলে টেন্স তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে এবং টেন্স তোমাদের ভুল হবে না। তো আমরা পরবর্তীতে যাই ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, the tense which denotes the completion of an action by a certain time in the future is called future perfect tense. যে টেন্স ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝায়, তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। উল্লেখ্য, যদি দুটি ঘটনার উল্লেখ থাকে তবে যে ঘটনাটি পূর্বে ঘটবে তার ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং যে ঘটনাটি অপেক্ষাকৃত পরে ঘটে তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্সে ভার্বের রূপ শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকবে এবং তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম থাকবে। এছাড়া এই ভার্বের রূপের আগে সাবজেক্ট থাকবে এবং পরে অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। যেমন আমরা লক্ষ্য করি, দে উইল হ্যাভ রিচ ঢাকা বাই টুমরো, তারা আগামীকাল নাগাদ ঢাকা পৌঁছে যাবে। আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন বিফোর ইউ কাম, আমি আমার পড়া শেষ করিয়া ফেলিব তুমি আসিবার আগে, আমি আমার পড়া শেষ করে ফেলিব তুমি আসার আগে, বা তুমি আসার আগে আমি আমার পড়া শেষ করে ফেলব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম সেন্টেন্সটি লক্ষ্য করি, ভার্বের রূপ কি আছে ফিউচার পারফেক্ট টেন্সে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ একটা থাকবে, তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম থাকবে। তো আমরা লক্ষ্য করি দে হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের একটা উইল হ্যাভ আছে, তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, রিচ এর পাস্ট পার্টিসিপেল রিচড আছে, তারপরে ঢাকা বাই টুমরো এক্সটেনশন আছে। অর্থাৎ এটা ফিউচার পারফেক্ট টেন্সের গঠন রীতি সম্পূর্ণরূপে এখানে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ এটা একটা ফিউচার পারফেক্ট টেন্স। পরবর্তীতে আমরা দেখি, আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন বিফোর ইউ কাম। যদি দুটোই ঘটনা থাকে তাহলে প্রথম অর্থাৎ পূর্বের ঘটনা, যেটা পূর্বে যে ঘটনাটি ঘটবে তার ফিউচার পারফেক্ট টেন্স হবে এবং পরে যে ঘটনা ঘটবে তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা এখানে বন্ধুরা লক্ষ্য করি, আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন বিফোর ইউ কাম, ইউ কাম এবং আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন এটা দুটো ঘটনা। তো তোমার আসার পূর্বে আমি আমার পড়া শেষ করে ফেলবো, অর্থাৎ আমার পড়া শেষ করে ফেলার যে ঘটনা, এই ঘটনাটা আগে ঘটছে, অতএব সেটার ফিউচার পারফেক্ট টেন্স হবে। তো আমরা দেখি এখানে ফিউচার পারফেক্ট টেন্স আছে কিনা। আমরা জানি ফিউচার পারফেক্ট টেন্সে ভার্বের রূপ হবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের একটা থাকবে, তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম থাকবে। তো আমরা এখানে লক্ষ্য করি সেটা আছে কিনা। প্রথমে সাবজেক্ট আই আছে, তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের শ্যাল হ্যাভ আছে, তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ফিনিশ হচ্ছে বেস ফর্ম আর ফিনিশড হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। সুতরাং এখানে ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম যথাযথভাবে প্রয়োগ করা হয়েছে, সুতরাং এটা ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ। এবং পরবর্তীতে আরেকটি ঘটনার উল্লেখ রয়েছে যেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের রূপ কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বে প্রেজেন্ট ফর্ম থাকবে। তারপরে লক্ষ্য করি সেটা আছে কিনা। বিফোরের পরে আছে ইউ কাম, পরবর্তী ঘটনা। ইউ কাম ঘটনাটা হচ্ছে পরবর্তী ঘটনা বা পরের ঘটনা।
তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট আর কাম হচ্ছে ভার্ব, কামটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। সুতরাং ইউ কাম এটা একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দ্য টেন্স হুইচ denotes an action will have been finishing by a certain future time is called future perfect continuous tense. যে টেন্স ভবিষ্যতে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে চলতে থাকবে বোঝায় তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। উল্লেখ্য, যদি দুটি ঘটনার উল্লেখ থাকে তবে পূর্বে যে ঘটনাটি ঘটবে তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং পরে যে ঘটনাটি ঘটবে তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের রূপ কি? শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এর একটা থাকবে, তারপরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকবে। এটা হচ্ছে শুধু ভার্বের রূপ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা উদাহরণ দেখি এবং মিলিয়ে দেখি আমাদের ভার্বের রূপ ঠিক আছে কিনা। আর ভার্বের রূপ যখনই ঠিক থাকবে তখনই সেটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণগুলোতে দেখি। 1 নম্বর উদাহরণে রয়েছে, আই শ্যাল হ্যাভ বিন রিডিং এ বুক বিফোর ইউ কাম। তোমার আসার আগ পর্যন্ত আমি একটি বই পড়িতে থাকিব। অর্থাৎ এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে চলতে থাকবে। অর্থাৎ ইউ কাম, তোমার আসার যে সময়, সেই অর্থাৎ তোমার আসার যে ঘটনা, তুমি যে আসবা, তোমার না আসা পর্যন্ত আমি একটা কাজ করিতে থাকবো। তাহলে আমরা লক্ষ্য করি, আই হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এর শ্যাল হ্যাভ বিন আছে, তারপরে রিড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে হয়েছে রিডিং। অর্থাৎ শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এর এই দুটোর যে কোনো একটা বসার পরে যদি প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা বুঝবো ওটা একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা বলতে পারি উদাহরণ 1-এ, আই শ্যাল হ্যাভ বিন রিডিং এ বুক, এই অংশটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে রয়েছে বিফোর, বিফোরের পরে রয়েছে ইউ কাম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য রাখবে, দুটো ঘটনার যদি উল্লেখ থাকে তাহলে পূর্বের ঘটনাটির ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পরের ঘটনাটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। দুটো ঘটনা যদি বিফোর দিয়ে যুক্ত থাকে তাহলে বিফোরের আগের অংশের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে আর পরের অংশের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যদি আফটার দিয়ে দুটো ঘটনা যুক্ত থাকে তাহলে আফটারের আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং পরের অংশ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পরবর্তীতে আমরা দেখি, দে উইল হ্যাভ বিন প্লেইং আনটিল সানসেট, তারা সূর্যাস্ত পর্যন্ত খেলা করতে থাকবে বা খেলতে থাকবে। এখানে আমরা লক্ষ্য করি এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিনা। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে গেলে আমাদের কি করতে হবে, দেখতে হবে ভার্ব কি আছে, ভার্ব কি থাকবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রথমে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এর যে কোনো একটা থাকবে, তারপরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকবে। যদি শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এর যে কোনো একটা থাকে এবং তারপরে যদি প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে অবশ্যই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তো দ্বিতীয় সেন্টেন্সে দে উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এর উইল হ্যাভ বিন এখানে বসেছে এবং তারপরে আছে পেলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে প্লেইং। অতএব এটা একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের সঙ্গে টেন্স নিয়ে যে আলোচনা করেছি আজকে এবং পূর্ববর্তী ক্লাসগুলোতে সেগুলো নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে এবং তোমরা বেশি বেশি করে আরো পড়বে। তাহলে টেন্সের সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে সেটা আরো পরিষ্কার হবে। তো আজকের এই ক্লাস শেষে আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দেব, সব রকম টেন্স নিয়ে তোমরা প্র্যাকটিস। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তবে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।